নমস্কার, দেখছেন গুড মর্নিং কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য সরকারের চাপে পিছু হটল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কর্মবিরতি প্রত্যাহার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ী সমিতির। অবশেষে কাটল জট। দীর্ঘক্ষণ বৈঠকের পরে কর্মবিরতি প্রত্যাহার করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বেচারহাটে সমিতির কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠক চলে। বৈঠক শেষে সমিতির পক্ষ থেকে জানানো হয়, বুধবার থেকে কর্মবিরতি প্রত্যাহার করছেন তারা। বুধবার থেকেই হিমঘর থেকে আলু বের হবে এবং আগের মতো আলু সরবরাহ করা হবে। বৃহস্পতিবার থেকেই বাজারে আলু পৌঁছে যাবে বলে আশ্বাস ব্যবসায়ীদের। মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, জনগণের কথা চিন্তা ভাবনা করে আমরা ৪৮ ঘন্টা কর্মবিরতি পালন করব এবং বুধবার রাত থেকে যথারীতি আলু বেরোবে, যেটা বৃহস্পতিবারের জন্য। তাদের এই আবেদন আমি মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে দেব এবং সেই জন্য উনিও একটু আমাদের বলেছিলেন যে আপনারাও যদি এইটাকে কর্মবিরতি যেটা ডেকেছেন, এই কর্মবিরতিটা তুলে নিয়ে আমাদের কাছে যদি একটা আবেদন করেন, আমরা দেখব আপনাদের বিষয়গুলো। আমিও সহানুভূতিশীল, সেটা আপনাদের বিষয়গুলো দেখে আলাপ আলোচনার মধ্যে আমি একটা রাস্তা বার করব। আমরা সেই রাস্তা বার করার চেষ্টা এবং সেই রাস্তা যাতে বেরোয়, সেই জন্য আমরা মাননীয় সরকারকে বলছি যে রাস্তা বার করুন, যাতে আমাদের ব্যবসার স্বার্থটা সুরক্ষিত থাকে। প্রগতিশীল আলু ব্যবসায়ীরা কর্মবিরতির ডাক দেওয়ায় বাজারে চড়া দামে আলু বিক্রি হচ্ছিল। খোলা বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩৬ টাকা কিলো দরে, চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কিলো দরে। আলুর যোগান কম থাকায় ২০০ টাকা বেশি দামে আলু কিনতে হচ্ছে খুচরো আলু বিক্রেতাদের, তাই দাম বেড়েছে। কর্মবিরতি প্রত্যাহার করার পরে প্রশ্ন উঠছে, বাজারে আলু সরবরাহ বাড়লেও দাম কি কমবে? স্বস্তি পাবে আমজনতা? কলকাতা টিভি। তৃণমূলে তিনিই শেষ কথা, দলীয় বিধায়কদের সাফ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে জয়ের পর দলের রাশ হাতে নিলেন তৃণমূল সুপ্রিমো। দলীয় শৃঙ্খলায় জোর, ছাত্র যুব সহ দলের সংগঠন ঢেলে সাজানোর ঘোষণা। অন্য কেউ নয়, তৃণমূলে তিনিই শেষ কথা, দলের রাশ নিজের হাতে রাখার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, যতদিন তিনি আছেন ততদিন দলের বিষয়ে শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন। কে কি বলেছে তা নিয়ে আপাতত চিন্তার কিছু নেই। জনসংযোগ বাড়াতেও বিধায়কদের পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, দলের প্রবীণ কিছু নেতার সঙ্গে তরুণ নেতাদের সম্পর্ক খুব একটা মসৃণ নয়। সে বিষয়ে কড়া নজর দলনেত্রীর। নানা সময় সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে নেতাদের বক্তব্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে দাড়ি টানতে নির্দেশিকা জারি করে দিলেন মুখ্যমন্ত্রী। দলনেত্রীর নির্দেশ, সংবাদ মাধ্যমে বিভ্রান্তিমূলক বক্তব্য রাখা থেকে বিরত থাকতে হবে। কোনো বিধায়ক অভ্যন্তরীণ বিষয়ে বাইরে মুখ খুলবেন না। বিধায়করা মন্ত্রীদের বিভ্রান্তিমূলক প্রশ্ন করবেন না। সবচেয়ে বেশি জোর দিয়েছেন দলীয় শৃঙ্খলা রক্ষায়। কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে গঠন করেন শৃঙ্খলা রক্ষা কমিটি। সেই কমিটিতে রয়েছেন দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য। দিল্লিতে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দিল্লিতে দলীয় মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। তবে কালীঘাটের বৈঠকে সাংগঠনিক রদবদল প্রসঙ্গ ওঠেনি। সোমবার বিধানসভার বৈঠক থেকে দলের সাংগঠনিক ক্ষেত্রেও দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের ছাত্র যুব সংগঠন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন দলনেত্রী। খুব দ্রুত এই দুই সংগঠন ঢেলে সাজানোর কথা ঘোষণা করেন। এতদিন পশ্চিমবঙ্গ চালাচ্ছিল এজেন্সি, মুখ্যমন্ত্রী নিজেই বলে দিলেন। সরকারের বাইরে আরেকটা সমান্তরাল সরকার চলছিল। সরকারের ভুল ত্রুটি এজেন্সি ধরছে, এজেন্সির মাধ্যমে সরকারের কাজকে ত্বরান্বিত করবার প্রচেষ্টা চলছিল। তাহলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ কি করবেন? কোনো সংসদীয় ব্যবস্থায়, কোনো প্রশাসনিক রীতিনীতিতে এটা হয় নাকি? ইটস আ টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। মমতার পদক্ষেপ, প্রথমে দলীয় শৃঙ্খলায় জোর, শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন, প্রকাশ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব মেটাতে বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে বিরত থাকার নির্দেশ, ছাত্র যুব সংগঠন সহ দলের সাংগঠনিক ক্ষেত্র ঢেলে সাজানোর ঘোষণা। সর্বোপরি বিধায়কদের ডেকে জানিয়ে দেওয়া, দলে এখনো তিনিই শেষ কথা। রাজনৈতিক মহলের মতে উপনির্বাচনে জয়ের পর ২৬-এর আগে বিরোধীদের আর ১ ইঞ্চি জমিও ছাড়তে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বিভাজন বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতেও অন্য কারো ওপর ভরসা করতে নারাজ তৃণমূল নেত্রী। তাই দলের নিয়ন্ত্রণ
নিজের হাতেই রাখার সিদ্ধান্ত। কলকাতা টিভি। লক্ষ্য 2026-এর বিধানসভা নির্বাচন। কেন হঠাৎ দলের রাশ হাতে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কোন অঙ্কে ঘুঁটি সাজাচ্ছেন তৃণমূল সুপ্রিমো? পাখির চোখ 26। 2021-এর বিধানসভা নির্বাচনে 215 আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তবে এবার লক্ষ্য আরও বড়। সূত্রের খবর, 2026-এ শাসক দলের টার্গেট 240, আর উপনির্বাচনে জয়ের পর সেই লক্ষ্যে কোমর বেঁধে নামছে তৃণমূল। 26কে মাথায় রেখে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় বৈঠক থেকে অন্তত তেমন ইঙ্গিতই মিলছে। প্রশ্ন, কেন হঠাৎ দলের রাশ নিজের হাতে তুলে নিয়ে নেতাদের কড়া বার্তা দিলেন দলনেত্রী? 1. দলে ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছিল নবীন প্রবীণ দ্বন্দ্ব, যা দলের অভ্যন্তরে না থেকে প্রকাশ্যে চলে আসছিল প্রায়শই। এই বিভাজন থেকে বিরোধীদের বিন্দুমাত্র অ্যাডভান্টেজ দিতে নারাজ তৃণমূল নেত্রী। সেই কারণে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন ও সংবাদ মাধ্যমে নেতাদের বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে বিরত থাকার কড়া নির্দেশ মমতার। 2. মমতাপন্থী প্রবীণ নেতাদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা। নবীন ব্রিগেডের চাপে যেন তারা কোণঠাসা হয়ে না পড়েন, তাই প্রবীণ নেতাদের আত্মবিশ্বাস যোগাতে এগিয়ে এলেন দলনেত্রী। 3. তৃণমূলের অন্দরে বয়সের সীমা বেঁধে দেওয়ার দাবি জোরালো হয়েছিল একটা সময়। বয়সের সীমা বেঁধে দিলে স্বয়ং দলনেত্রী সহ বহু প্রবীণ নেতাকে অবসরে যেতে হবে বাধ্যতামূলকভাবে। এই সংশয়ও এক ঝটকায় কাটিয়ে দিলেন দলনেত্রী। সাফ জানালেন, দলে আমি এখনো শেষ কথা। 4. বাড়ন্ত দুর্নীতি। শহর থেকে জেলায় নেতাদের ছোট বড় এক ঝাঁক দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। নির্বাচনের আগে স্বচ্ছ দুর্নীতিমুক্ত দল গড়তে নিজের হাতে দায়িত্ব তুলে নিলেন মুখ্যমন্ত্রী। 5. তৃণমূলের বহু নেতা দলীয় পরিকাঠামো অগ্রাহ্য করছেন। জেলার নেতারা কলকাতার কোনো নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে স্বেচ্ছাচারী হয়ে কাজ করছেন। জেলা সভাপতি বা দায়িত্বপ্রাপ্তদের মানছেন না, এই বিষয়টিও নজরে আসে দলনেত্রীর। 6. রাজনৈতিক নীতি নির্ধারক সংস্থা আইপ্যাকের সরাসরি দলীয় কাজে হস্তক্ষেপে অখুশি দলনেত্রী। 7. টাকার বিনিময়ে পদ বা টিকিট পাইয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন তৃণমূল নেত্রী, তাই এই দলীয় দুর্নীতি নির্মূল করতে নিজের হাতে নিয়ন্ত্রণ রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে 26-এর নির্বাচনের আগে দলে কোনো রকম ফাঁক ফোকর রাখতে চান না তৃণমূল নেত্রী। তা সে নবীন প্রবীণ দ্বন্দ্বই হোক কিংবা দুর্নীতি ইস্যু, সব ক্ষেত্রে নিজে সামনে থেকে নজরদারি করার লক্ষ্যেই রাশ হাতে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর কায়েম করা এই শৃঙ্খলা বা নজরদারি বজায় থাকলে 2026-এ 240-এর লক্ষ্যসীমা অনায়াসে পেরিয়ে যেতে পারে তৃণমূল। কলকাতা টিভি। সাত সকালে রাজ্যের 8টি বেসরকারি মেডিকেল কলেজে ইডির তল্লাশি। ইডির হানা প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের বাড়িতেও। মেডিকেল কলেজে ভর্তিতে দুর্নীতির তদন্তে কলেজগুলির মালিকদের বাড়িতেও তল্লাশি অভিযানে ইডি। মঙ্গলবার সকালে অ্যাকশন মোডে ইডি। যাদবপুর, দুর্গাপুর, পানাগড়, কাঁকসা, হলদিয়া, বজবজ, বোলপুর, রাজ্যের একাধিক বেসরকারি মেডিকেল কলেজে তল্লাশি অভিযান ইডির। শুধু বাংলাই নয়, সূত্রের খবর পুরো দেশের বিভিন্ন রাজ্যের 28টি মেডিকেল কলেজে চলছে ইডির তল্লাশি। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোন কোন বেসরকারি মেডিকেল কলেজে তল্লাশি? কেপিসি মেডিকেল কলেজ যাদবপুর, আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুর, সনকা মেডিকেল কলেজ কাঁকসা, গৌরীদেবী মেডিকেল কলেজ পানাগড়, আইকেয়ার মেডিকেল কলেজ হলদিয়া, জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজ বজবজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর, জেএমএন মেডিকেল কলেজ চাকদহ। বেসরকারি মেডিকেল কলেজগুলির মালিকদের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি। প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের বাড়িতেও ইডির তল্লাশি। হলদিয়া পুরসভার 25 নম্বর ওয়ার্ডে তাঁর অঙ্গীকার নামে একটি বাড়িতে যান ইডির আধিকারিকরা। সেখানে বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয়। হলদিয়ার আইকেয়ার মেডিকেল কলেজ লক্ষণ শেঠের স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত। এছাড়া সল্টলেক কেপিসি মেডিকেল কলেজের ডিরেক্টরের আত্মীয়ের বাড়িতে, গৌরীদেবী মেডিকেল কলেজের ডিরেক্টরের বাড়িতে, জগন্নাথ গুপ্তার বাড়িতে, দুর্গাপুরের বিধাননগরের সনকা মেডিকেল কলেজের ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি ইডির। কেন ইডির এই তল্লাশি অভিযান? মেডিকেলে এনআরআই কোটায় ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের ভর্তি করার অভিযোগ, প্রচুর টাকার অবৈধ লেনদেন হয়েছে বলে অভিযোগ। গত এপ্রিল মাসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের হয়। তার তদন্তেই ইডির এই তল্লাশি অভিযান।
চোর মুক্ত ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়তেই ইডির এই অভিযান, দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। এই দুর্নীতির মূল পর্যন্ত যাওয়ার জন্য লাগাতার ইডির ছাপা চলবে, ইডির অভিযান চলবে এবং আমি মনে করি চোর মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা হওয়া দরকার। ইডি নিজের কাজ না করে রাজনীতিকরণ করছে, পাল্টা অভিযোগ রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর। এখানে তো রাজনীতিকরণ করছে, সিবিআই মানে দুর্নীতি দমন না করে অন্য রাজনৈতিক দলের লোককে ধরছে। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি নিয়ে গত কয়েক বছর ধরেই সরগরম বাংলা। এবার স্বাস্থ্যক্ষেত্রে ভর্তি দুর্নীতির তদন্তে সক্রিয় ইডি। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। মঙ্গলবারও হলো না জামিন, পিছল বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। আগামী 2রা জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে চট্টগ্রাম আদালত। সূত্রের খবর, কোনো আইনজীবী মামলা লড়তে না চাওয়ায় পিছিয়ে গিয়েছে মামলা, ফলে আরও 1 মাস জেলেই থাকতে হবে চিন্ময় কৃষ্ণকে। নৈরাজ্য, নির্যাতন, নিপীড়ন জ্বলছে বাংলাদেশ। দিকে দিকে সংখ্যালঘুদের উপর হামলা। সর্বোপরি ইসকনের সন্ন্যাসী তথা সনাতন জাগরণ জোট সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারি। উত্তাল পড়শি দেশ। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে যেখানে বিক্ষোভ চলছে সর্বত্র, সেখানে চট্টগ্রাম আদালতে পিছিয়ে গেল বাংলাদেশি সন্ন্যাসীর জামিন মামলার শুনানি। সূত্রের খবর, মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়তে রাজি ছিলেন না কোনো আইনজীবী, তাই আগামী 2রা জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম আদালতে স্থগিত এই মামলার শুনানি। ফলে আরও 1 মাস জেলেই থাকতে হবে চিন্ময় কৃষ্ণকে। এখানে একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমন দাস অভিযোগ করেন, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলা করা হয়েছে। ওখানে ওনার পক্ষের লয়ার যারা এসেছিল ওদের বিরুদ্ধে আমি শুনেছি কি পুলিশ মামলা করেছে, ওদেরকে অ্যাটাকও করা হয়েছে ওদের বাড়ি ঘরে। তো যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে আতঙ্কে ভয়ে কেউ তো আসবে না ওনার সঙ্গে দাঁড়াতে। তো এটা যে টার্গেটিংটা আছে ওটা খুব দুঃখনীয়। দ্বিতীয়, যেটা পোস্টপোন হয়েছে ওটা 1 মাসের টাইমটা দেওয়া হয়েছে, 1 মাসের পরে। তো এটাও খুব শকিং কি 9 দিন 10 দিন থেকে অলরেডি উনি জেলে আছেন। চট্টগ্রামের এক স্থানীয় বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে গত 25শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। 26শে নভেম্বর তাকে আদালতে পেশ করা হয়। তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রাম আদালত। সেদিনই তাকে প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষোভে ফেটে পড়েন চিন্ময় কৃষ্ণের অনুগামীরা। পুলিশের সঙ্গে চলে বচসা, ধস্তাধস্তি। 26শে নভেম্বরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রাম আদালতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। আদালত চত্বরে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। যদিও অশান্তি এড়াতে মঙ্গলবার আদালতে হাজির করানো হয়নি চিন্ময় কৃষ্ণকে। এদিকে বাংলাদেশের ঘটনার আঁচ এসে পৌঁছেছে এদেশেও। দিকে দিকে চলছে বিক্ষোভ। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিতে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। যদিও বাংলাদেশের তদারকি সরকারের বক্তব্য, সে দেশে সংখ্যালঘুরা নিরাপদেই রয়েছেন, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ পছন্দ করছে না মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ভারত বাংলাদেশ সম্পর্ক এবার তলানিতে পৌঁছবে? কলকাতা টিভি। অশান্ত বাংলাদেশ, তার আঁচ এসে পড়েছে এ রাজ্য। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে কল্যাণীতে এইমসের সামনে বিক্ষোভ বিজেপির। ভিসার মেয়াদ শেষ না হতেই ভারত থেকে বাংলাদেশে ফেরার তাগিদ নাগরিকদের। আতঙ্কে ভুগছেন বাংলাদেশের হিন্দুরা। এরই মধ্যে সীমান্তে বহু এলাকায় কাঁটাতারের বেড়া নেই। সীমান্তে বহু এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ। জাতীয় পতাকা হাতে এবং প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে কল্যাণী এইমসের সামনে আন্দোলনে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। এইখানে কেন্দ্রীয় সরকারের যে আন্তর্জাতিক মানের যে পরিষেবা চিকিৎসা ব্যবস্থা কল্যাণীতে, সেই কল্যাণীতে এসে তারা ওই ভারত বিদ্বেষী যারা নাকি বাংলাদেশি, তারা এখানে এসে চিকিৎসা নেবে, তারা সেটা আমরা হতে দেবো না। তারই আমরা প্রতিবাদ করছি। এখানে একেবারে প্রায় বিনা পয়সায় যারা নাকি এখানে চিকিৎসা নিচ্ছে বাইরে থেকে এসে ভারত বিদ্বেষী, তাদেরকে আমরা এখানে চিকিৎসা হতে দেব না। এদিকে বাংলাদেশের বাজার অগ্নিমূল্য, যোগান কমছে। ভিসার মেয়াদ শেষ না হতেই আতঙ্কে ভারত ছেড়ে নিজ ভূমে ফিরতে চান বাংলাদেশিরা। বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্তে 0 পয়েন্টে দুশ্চিন্তায় বহু বাংলাদেশি নাগরিক।
খাদ্য সংকটের আশঙ্কায় তারা। কর্মসংস্থান নেই বাংলাদেশে, ফলে আর্থিক মন্দা সে দেশে। সময় যত গড়াচ্ছে ভারতের ডলারের মূল্য কমছে। বাংলাদেশের পরিস্থিতি যদি না বদলায় তবে বাংলাদেশের 100 টাকা ভারতে 50 থেকে 60-এ পৌঁছবে। আচ্ছা, জানুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত আছে, ওনার বিষয় আছে 8 তারিখ পর্যন্ত। আমার এত সামনে রয়েছে, যাচ্ছি বাইতে যে বর্ডার সিল মারলে আমরা তা পারতে পারবো না। তো হিন্দুদের কাজ করবে না, আমার তো এখানে আসি চাইলে তো আসা যাবে না। ভারতবর্ষে আপনাদের মানুষ যাচ্ছে, এখানে আসা যাবে না। যারা দিন আনা দিন খাওয়া তাদের দিন মজুরি, তাদের কিভাবে চলবে? ধরো সংসারের 7টা লোক আছে, দিন ইনকাম আছে 400 টাকা, তার ধরো সংসারের খরচ আছে 700 টাকা, তাদের কিভাবে চলবে? খাবার টান পড়ছে, সে তো অবশ্যই। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় একাধিক গ্রামে নেই কাঁটা তারের বেড়া। নদিয়া কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুর, চাঁদপুর সহ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নেই কাঁটা তার। অভিযোগ, একসময় এই এলাকা দিয়েই দুই দেশের চোরাকারবারিদের রমরমা ছিল। রাত হলেই বাড়ত বাংলাদেশিদের যাতায়াত। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসী। সীমান্তে বিএসএফ এর নজরদারি সত্ত্বেও অনায়াসেই দুদেশের মধ্যে যাতায়াত চলছে। প্রশ্ন উঠছে, তাহলে কি অনুপ্রবেশকারীদের এদেশে প্রবেশ আরো সহজ হচ্ছে? আশঙ্কা এলাকাবাসী। এলাকার মানুষ চাইছেন নিরাপত্তা বাড়াক সরকার। জ্ঞানটুকু নেই, ওই সাইডে আছে। কতটা ভয় লাগছে আপনাদের এখন? কতটা ভয় লাগবে আমাদের, রাত হলে ভয়। হ্যাঁ, কখন এসে আক্রমণ করবে, ঠিক আছে। কি চাইছেন আপনারা? কাঁটাতার হওয়া থাক। বাংলাদেশে তো অশান্তি চলছে, কাঁটাতার তো নেই আপনাদের এলাকায়, আছে কাঁটাতার? তো কতটা ভয় আছে? কতটা ভয় আছে? অনেক ভয়। কি চাইছেন আপনারা? এই তার কাটা হয়ে গেলেই ভালো হয়। রাত্রে থাকতে ভয় লাগছে? আতঙ্কে থাকতে হয়, যে কোনো মুহূর্তে তো চলে আসতে পারে। বিশ্বাস তো নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ সংগঠিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণও করবেন, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হলে ভারত বাংলাদেশ সম্পর্ক কি অটুট থাকবে? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বাংলাদেশে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আক্রান্ত এই রাজ্যের বাসিন্দা। আক্রান্ত সায়ন ঘোষ উত্তর 24 পরগনার আগরপাড়ার বাসিন্দা। আহত অবস্থাতেই তিনি বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন। বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সায়ন। উত্তাল বাংলাদেশ, দিনের পর দিন আক্রান্ত বাংলাদেশের সংখ্যালঘুরা। পুলিশ প্রশাসন থাকলেও নির্বিকার, মারামারি হানাহানি চলছেই। সম্প্রতি বাংলাদেশে আক্রান্ত হয়েছেন সায়ন নামে বাংলার এক যুবক। আক্রান্ত হিন্দু যুবক উত্তর 24 পরগনার আগরপাড়ার বাসিন্দা। বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন আক্রান্ত যুবক। তার বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। পূর্ণভাবে আমাকে আশ্বাস দিলেন যে আমার সঙ্গে যা হয়েছে সেটা নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকোর্ট কমিশনে কথা বলবেন এবং এর একটা রিজলিউশন বের করবেন। উন্মত্ত, আমি যারা অত্যাচার করেছে তাদের আমি হিন্দু মুসলমান কোনো ভাবেই ধরি না, তাদের আমি ধরি তারা অত্যাচারী, তারা আমি ধরি তারা সন্ত্রাসী। এমন কিছু কথা আমরা বলবো না যেখানে দুই দেশের সম্পর্ক যাতে কোনো খারাপ জায়গায় থাকে। বাংলাদেশে আক্রান্ত সায়ন সহযোগিতা চাইলে তার পাশে থাকার বার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এর পাশাপাশি এদিন সায়নের বাড়িতে যান বিজেপি নেতা অর্জুন সিং। তার বক্তব্য, বাংলাদেশকে মানবতা দেখানোর জায়গা নেই, তাদের সোজা ভাষায় বুঝিয়ে লাভ নেই। আমার খুব সন্দেহ আছে আমাদের চিন্ময় প্রভু প্রাণ নিয়ে। যে কোনো মুহূর্তে তারা জেলের মধ্যে যেভাবে ক্রিমিনালদেরকে ছেড়ে দিচ্ছে, যেভাবে ক্রিমিনালদেরকে করে দিচ্ছে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটাতে পারে। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ ক্রমশই বেড়ে চলেছে। সংখ্যালঘুদের উপর হামলা, লুঠত রাজ শুরু হয়েছে। বেনজির আক্রমণ শুরু হয়েছে সংখ্যালঘুদের উপর। সেই হামলা থেকে রক্ষা পেলেন না বাংলার যুবক সায়ন ঘোষও। কলকাতা টিভি। বিশ্ব জানুয়ারির মধ্যে পণবন্দীদের মুক্ত না করলে তার মাসুল গুনতে হবে। হামাসকে হুঁশিয়ারি আমেরিকার হবু প্রেসিডেন্ট ট্রাম্পের। আগামী 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। হামাসকে সমূলে শেষ করার হুঁশিয়ারি ট্রাম্পের।
পণবন্দীদের ছাড়ার জন্য হামাসকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প। আগামী 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সেই দিনের কথা উল্লেখ করে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, 20 জানুয়ারির মধ্যে সমস্ত পণবন্দীদের ছাড়া না হলে তার মাসুল গুনতে হবে হামাসকে। পশ্চিম এশিয়ায় যারা মানবতা বিরোধী লড়াই চালাচ্ছে তারা কোনো মতেই ছাড় পাবে না। 2023-এর 7 অক্টোবর হামাস ইসরায়েলকে আক্রমণ করে। সেই হামলায় প্রায় 1200-রও বেশি মানুষ নিহত হয়েছিলেন। 200-রও বেশি মানুষকে পণবন্দী করা হয়েছিল। তাদের মধ্যে কতজন জীবিত রয়েছেন সেই বিষয়েও সংশয় প্রকাশ করেছে ইসরায়েল। হামাসের আক্রমণের পর থেকেই হামাসের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় ক্রমাগত যুদ্ধের ঝাঁঝ বাড়াচ্ছে নেতানিয়াহুর সরকার। প্রায় 14 মাস কেটে যাওয়ার পরও জারি রয়েছে হামাস ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে প্রায় 45,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে এখনো যুদ্ধবিরতি বা পণবন্দীদের মুক্তির বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বাইডেন প্রশাসন এই বিষয়ে আলোচনা চালানোর পরও তা ফলপ্রসূ হয়নি। তবে মসনদে বসার আগেই হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।